আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব সিরিয়ার পথ বন্ধ, হাতে অস্ত্র পাওয়ার নতুন উপায় খুঁজছে হিজবুল্লাহ। জানিয়ে দেব আসাদের পতনের পর এবার গোলানে বসতি বাড়াতে চাইছে ইসরায়েল, বিবিসি বাংলার প্রতিবেদন প্রকাশ। জানিয়ে দেব বাংলাদেশ পাকিস্তান দুই দেশের সম্পর্কের উন্নয়নের ঐক্যের বার্তা, হিন্দুত্ববাদের বিরুদ্ধে বাংলাদেশ পাকিস্তান একযোগে কাজ করার আহ্বান। সর্বশেষ জানিয়ে দেব নাইজারে ভয়াবহ সন্ত্রাসী হামলা, নারী শিশুসহ নিহত অন্তত ৩৯। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিরিয়ার পথ বন্ধ, হাতে অস্ত্র পাওয়ার নতুন উপায় খুঁজছে হিজবুল্লাহ। সিরিয়ার মধ্য দিয়ে অস্ত্রের চালান হাতে পাওয়ার পথ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান শেখ নাঈম কাসেম। সেই সঙ্গে অস্ত্র হাতে পাওয়ার অন্য উপায়ও তারা খুঁজছে বলে জানিয়েছেন তিনি। আসাদের শাসনামলে ইরান সমর্থিত হিজবুল্লাহ সিরিয়া হয়ে ইরান থেকে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম আমদানি করত। এই পথে ইরাক ও সিরিয়া সীমান্ত পেরিয়ে লেবাননে পৌঁছত, কিন্তু ৬ ডিসেম্বর বিদ্রোহীরা ইরাক সীমান্তে দখল নেওয়া ২ দিন পর রাজধানী দামেস্ক দখল করে নেয়। শনিবার টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে নাঈম কাসেম বলেছেন, আমরা এই মুহূর্তে সিরিয়া হয়ে অস্ত্র সরবরাহের পথ হারিয়েছি, তবে এটি আমাদের চলমান প্রতিরোধ আন্দোলনের ক্ষেত্রে একটি সামান্য বিষয় মাত্র। নতুন সরকার ক্ষমতায় এলে হয়তো এই পথ আবারও সচল হবে, নইলে আমরা অন্য উপায় খুঁজব। আসাদ সরকারকে সহায়তা করতে ২০১৩ সালের বিদ্রোহীদের বিরুদ্ধে হিজবুল্লাহর গোষ্ঠী সিরিয়ার যুদ্ধে অংশ নেয়, তবে গত সপ্তাহে বিদ্রোহীরা দামেস্কের কাছাকাছি পৌঁছলে হিজবুল্লাহ তাদের যোদ্ধাদের সরিয়ে নেয়। আহমদ আল সারা ওরফে আবু মোহাম্মদ আল জোলানি এর নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারি আল শাম এইচটিএস সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেছে, যার মাধ্যমে সিরিয়ায় আসাদ পরিবারের ৫ দশক ধরে চলা কঠোর শাসনের অবসান ঘটেছে। শেখ নাঈম কাসেম বলেন, সিরিয়ায় নতুন সরকার স্থিতিশীল না হওয়া পর্যন্ত আমরা তাদের নিয়ে মন্তব্য করতে পারছি না, তবে আমি আশা রাখি লেবানন ও সিরিয়ার জনগণ তাদের সরকার সহযোগিতা বজায় রাখবে। তিনি আরও বলেন, আমরা আশা করি নতুন শাসক ইসরায়েলের শত্রু হিসেবেই বিবেচনা করবে এবং তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না, আর এই বিষয়ের উপর নির্ভর করবে সিরিয়ার সঙ্গে আমাদের প্রকৃতির সম্পর্ক কোন প্রকৃতির। লেবাননের দক্ষিণ সীমান্তে প্রায় ১ বছর ধরে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাত চলছে। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে এই সংঘাত শুরু হয়। চলতি বছরের সেপ্টেম্বরে ইসরায়েল বড় আকারে অভিযান চালিয়ে হিজবুল্লাহ শীর্ষ নেতৃত্ব এবং হাজারেরও বেশি যোদ্ধাকে হত্যা করে। পাশাপাশি লেবাননে কয়েক হাজার সাধারণ মানুষকেও এই সংঘর্ষে নিহত হতে হয়। ইসরায়েল লেবাননের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। শেষ পর্যন্ত নভেম্বরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। এদিকে আসাদ সরকারের পতনের পর গোলানে বসতি বাড়াতে চাইছে ইসরায়েল, বিবিসি বাংলার প্রতিবেদন। ইসরায়েল সরকার দখলকৃত গোলান উপত্যকায় বসতি সম্প্রসারণের একটি পরিকল্পনা অনুমোদন করছেন। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, সিরিয়ায় ইসলামপন্থী বিদ্রোহীদের হাতে আসাদ সরকারের পতনের পর সিরিয়া সীমান্তের নতুন ফ্রন্ট তৈরি হয় এই পদক্ষেপ নেওয়া জরুরি ছিল। গোলান মালভূমি হিসেবে পরিচিত এই উপত্যকার জনসংখ্যা দ্বিগুণ করতে চান বলে জানিয়েছেন তিনি। ১৯৬৭ সালের ৬ দিনের যুদ্ধের সময় ইসরায়েল ওই এলাকাটি দখল করে নিয়েছিল, তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী এই দখল হবে অবৈধ। বাশার আল আসাদের পতনের পর ইসরায়েলি বাহিনী গোলান মালভূমিতে সিরিয়া ও ইসরায়েলের মধ্যকার বাফার জোনে প্রবেশ করেছে। ইসরায়েলের দাবি, দামেস্কের নিয়ন্ত্রণের পরিবর্তন হওয়ার মানে হলো আগে যুদ্ধবিরতির চুক্তি বাতিল হয়ে গেছে। প্রসঙ্গত, গোলান মালভূমির সিরিয়ার দক্ষিণ পশ্চিমে অবস্থিত প্রায় ১৮০০ বর্গ কিলোমিটার আয়তনের একটি পাথুরে মালভূমি। এলাকাটি ইসরায়েলের উত্তর পূর্বাঞ্চল স্পর্শ করেছে। গোলানে বর্তমানে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে আছে। এখন বসতি বাড়ানোর পদক্ষেপ সত্ত্বেও নেতানিয়াহু ১৫ ডিসেম্বর এক বিবৃতিতে বলেছেন, সিরিয়ার সাথে সংঘাতে আগ্রহ নেই ইসরায়েলের। আমরা মাঠের বাস্তবতার ভিত্তিতে সিরিয়ার বিষয়ে ইসরায়েলের নীতি নির্ধারণ করব। গোলানে এখন ৩০টিরও বেশি ইসরায়েলি বসতি আছে, যেখানে প্রায় ২০,০০০ মানুষ বাস করে। আন্তর্জাতিক আইন অনুযায়ী সেখানে অবৈধ, এবং যদিও ইসরায়েল তা মানতে রাজি নয়। বসতি স্থাপনকারীদের পাশাপাশি সেখানে ২০,০০০-এরও বেশি সিরীয় নাগরিক রয়েছেন। ওই এলাকাটি ইসরায়েলের নিয়ন্ত্রণে যাওয়ার পরে দ্রুজ আরব হিসেবে পরিচিত এসব মানুষ সেখান থেকে পালিয়ে
পালিয়ে যায়নি। নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল ওই ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ অব্যাহত রেখে উন্নয়নের পাশাপাশি সেখানে বসতি স্থাপন করবেন। যদিও সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ এলমার্ট বলেছেন, গোলানে ইসরায়েলের বসতি সম্প্রসারণের কোনো কারণ তিনি দেখছেন না। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজ আওয়ার প্রোগ্রামে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, আমরা সিরিয়ার সাথে সংঘাত বাড়াতে আগ্রহী নই এবং আমরা আশা করি সিরিয়ার নিয়ন্ত্রণে আসা বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ের কোনো প্রয়োজন নেই আমাদের, তাহলে কেন আমরা উল্টোটা করতে যাচ্ছি? তিনি বলেছেন, আমাদের এমন অনেক সমস্যা রয়েছে। সিরিয়ার নতুন ডিফ্যাক্টো নেতা আহমেদ আল শরা ইসরায়েলের চলমান হামলা সমালোচনার পরেই নেতানিয়াহুর বসতি সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত 8ই ডিসেম্বরের পর থেকে সিরিয়ায় অন্তত 450 বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে বাংলাদেশ পাকিস্তান দুই দেশের সম্পর্কের উন্নয়নের ঐক্যের বার্তা, হিন্দুত্ববাদের বিরুদ্ধে বাংলাদেশ পাকিস্তান একযোগে কাজ করার আহ্বান। হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের সঙ্গে একত্রে কাজ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন বাংলাদেশি বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন অধ্যাপক ডক্টর শাহিনুজ্জামান বলেছেন, আমরা ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ, আমাদের মধ্যে উত্থান পতন হয়েছে, কিন্তু আমরা সবসময় বুঝেছি যে একে অপরের প্রয়োজন। রোববার 15 ডিসেম্বর ইসলামাবাদের পাকিস্তান ন্যাশনাল কাউন্সিল অব আর্টস অডিটোরিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে ভার্চুয়ালি উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেছেন। এ সময় তিনি হিন্দুত্ববাদের মতো বড় শত্রুর মুখোমুখি হওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। শেখ হাসিনার পতনের পরই মূলত বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সম্পর্কের বরফ গলার ইঙ্গিত পাওয়া যায়। বাংলাদেশের ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক অগ্রগতি ঘটেছে। এমনকি গেল মাসে প্রথমবারের মতো সরাসরি সমুদ্র পথে বাণিজ্য শুরু করেছে। এর মাধ্যমে বাংলাদেশ পাকিস্তান থেকে 25,000 টন উচ্চমানের চিনি আমদানি করেছে, যা আগে ভারত থেকে আমদানি করা হতো। সম্প্রতি ত্রিপুরায় বাংলাদেশি কনসুলেটে হিন্দুত্ববাদী গোষ্ঠীর আক্রমণ এবং বাংলাদেশের পতাকা অবমাননার ঘটনার পর ঢাকা থেকে কঠোর প্রতিক্রিয়া জানানো হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় আগ্রাসন এবং বিভ্রান্তিমূলক প্রচারণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে পাকিস্তানে বাংলাদেশের সম্পর্ক বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণকারী সমাজকর্মী, শিক্ষাবিদ এবং তরুণ নেতৃত্বরা দক্ষিণ এশিয়ার মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। একই সঙ্গে এতে জুলাই আগস্ট বা বর্ষাকাল বিপ্লব নামে পরিচিত বাংলাদেশ সম্পর্কিত ছাত্র আন্দোলনকেও স্মরণ করা হয়। রাফাহ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গ্লোবাল ইউথ অ্যাসোসিয়েশন, পাক সোশ্যাল এয়ারলাইন্স এবং পাকিস্তান সিভিল সোসাইটি দ্বারা আয়োজিত একটি অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর DN প্রফেসর শাহিনুজ্জামান সহ বেশ কয়েকজন আন্তর্জাতিক স্কলার উপস্থিত ছিলেন। এদিকে নাইজারে ভয়াবহ সন্ত্রাসী হামলা, নারী শিশুসহ নিহত 39। পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সন্ত্রাসীদের হামলায় 39 জন নিহত হয়েছেন। নিহতদের সবাই সাধারণ নাগরিক এবং তাদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। দেশটির সংঘাত পীড়িত পশ্চিমাঞ্চলে সন্ত্রাসীদের পৃথক হামলায় প্রাণ হারিয়েছেন তারা। সোমবার 16 ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে সন্দেহভাজন সন্ত্রাসীরা পশ্চিম নাইজারের সংঘাত বিধ্বস্ত সীমান্তে দুটি পৃথক হামলায় নারী ও শিশুসহ 39 জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন। হামলাকারীরা কোকৌড এবং লিবিরতে হামলা করে এবং এতেই প্রাণহানির এই ঘটনা ঘটে। তবে সন্ত্রাসীদের এই হামলা ও প্রাণহানির ঘটনা ঠিক কবে ঘটেছে সে সম্পর্কে আর বিশদ বিবরণ দেয়নি প্রতিরক্ষা মন্ত্রণালয়। মূলত পশ্চিম আফ্রিকার 3 দেশ নাইজার, মালি, বুর্কিনা ফাসো বেশ কিছু অঞ্চল ঊষর, অনুর্বর এবং দরিদ্র পীড়িত বলে পরিচিত। এসব এলাকায় গত কয়েক বছর ধরে জঙ্গি গোষ্ঠী সহ বিভিন্ন সশস্ত্র গ্রুপের তৎপরতা বাড়ছে।